আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। প্রথমে আমরা আলোচনা করব উৎপাদন কি এবং উৎপাদক কে। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে বলা হয় উৎপাদন। যেমন আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে যে রুটি বানানো হয়, এই রুটিই হচ্ছে উৎপাদন। অর্থাৎ আমরা আটা, লবণ, পানি ইত্যাদি ব্যবহার করে নতুন একটি দ্রব্য তৈরি করেছি, তার নাম হচ্ছে রুটি। আবার দেখো, উৎপাদন বলতে ব্যবহার বা বিক্রি করার উদ্দেশ্যে শ্রম, যন্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পণ্য সৃষ্টি করা বা প্রস্তুত করাকে বোঝায়। আবার উৎপাদন বলতে কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে শ্রম ও যন্ত্রের সাহায্যে কোনো পণ্য বা সেবা তৈরি করাকে বোঝায়, যার মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় এবং বাজারে বিক্রি বা ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। তাহলে এই ছিল উৎপাদন। এরপর আমরা দেখব উৎপাদক। অর্থনীতিতে উৎপাদক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি শ্রম, মূলধন ও অন্যান্য উপকরণ একত্রিত করে পণ্য বা পরিষেবা তৈরি করে এবং বাজারে সরবরাহ করেন। উৎপাদকরা নতুন উপযোগ সৃষ্টি করে অর্থনীতির মূল চাকা সচল রাখে এবং তারা চূড়ান্ত পণ্য তৈরি করে সেগুলো উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করে। একই ব্যক্তি সংগঠন ও উৎপাদক হতে পারে। যেমন ছোট বা মাঝারি কৃষক নিজের জমিতে ফসল উৎপাদন করেছেন, তিনি একই সাথে উৎপাদক ও সংগঠক। আমরা আরেকটা উদাহরণ বলতে পারি যে এই যে দেখলাম যে আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে যে রুটি তৈরি হলো, এই রুটি হচ্ছে একটি উৎপাদিত নতুন দ্রব্য। এখন এই রুটি আমাদের ক্ষুধা নিবারণের কাজ করে, যা খেয়ে আমরা তৃপ্তি পাই। রুটি হচ্ছে নতুন একটা উপযোগ তৈরি করেছে, যেটা যদি আমরা ইচ্ছা করি বাজারে বিক্রি করলে টাকা ইনকাম করতে পারবো। তাহলে নতুন দ্রব্য আমরা যদি বাজারে বিক্রি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে উপকরণ সংগ্রহ করতে হবে, বাজারে নিয়ে যেতে হবে, সব কাজ করতে হবে। এই সব কিছু দেখবে বা একজন পরিচালনা করবে হচ্ছে একজন, তাকে আমরা বলবো উৎপাদক। তো উৎপাদক হতে হলে আমাদের কি কি লাগবে, সেটা হচ্ছে কি উপকরণ লাগবে তা দেখতে হবে, কোথা থেকে উপকরণ আসবে, কে উপকরণ নিয়ে আসবে, কে লবণ আনবে, কে আটা আনবে, কে পানি মিশিয়ে খামির তৈরি করবে, কে রুটি বলবে, কে রুটি সেঁকবে, কে বাজারে নেবে, কে কত দামে বিক্রি করবে, সবকিছু পরিচালনা করবে হচ্ছে একজন সংগঠক বা উদ্যোক্তা। তাহলে একে আমরা বলবো একজন সংগঠক, পরিচালক বা উদ্যোক্তাকে আমরা বলতে পারি এই উৎপাদক। উৎপাদনের উপযোগ সৃষ্টি 5 ভাগে দেখানো হয়েছে। যেমন রূপগত উপযোগ। দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো দ্রব্য উৎপাদন করাকে বলা হয় রূপগত উপযোগ। যেমন কাঠকে আমরা যদি কেটে পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল ইত্যাদি বানাই, তাহলে খাট, চেয়ার, টেবিল এগুলোই হচ্ছে রূপগত উৎপাদন। তারপরে আবার দেখো স্থানগত উপযোগ। কোনো দ্রব্য এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশে মানুষ খড়ি হিসেবে ব্যবহার করে, কিন্তু শহরে যদি সেই কাঠগুলো নিয়ে আসা হয়, তাহলে সেগুলো আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে, ফলে উপযোগ বাড়ে। আবার বনের ফুলের তেমন একটা কদর নেই, কিন্তু সেই ফুলগুলো যদি শহরে নিয়ে আসা হয়, তাহলে তারা আঙিনায় সাজিয়ে রাখে বা তাদের কদরও বাড়ে এবং উপযোগও বাড়ে। এটি হচ্ছে স্থানগত উপযোগ। এরপর আমরা দেখব সময়গত উপযোগ। কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসপত্র উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ বলে। যেমন পৌষ ও মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়, আবার এ সময়ে ধানের দামও কম থাকে। এ সময় ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যাবে। এখানে ধান উৎপাদন হ্রাস বা বৃদ্ধি পেল না, কিন্তু উপযোগ বা দাম ঠিকই বেড়ে গেল। এটি হচ্ছে সময়গত উপযোগ। সেবাগত উপযোগ। মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন শিক্ষক শিক্ষা দান করে শিক্ষিত মানুষ তৈরি করছে, ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করে তুলছে,
এই যে শিক্ষাদান, এটি একটি সেবা। ডাক্তার যে চিকিৎসা দিচ্ছে সেটিও একটি সেবা। এগুলোই হচ্ছে সেবাগত উপযোগ। মালিকানাগত উপযোগ। কোনো অর্থনৈতিক দ্রব্য বা সেবা মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি কিনে আরো ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়ানো যেতে পারে। এটি হচ্ছে মালিকানাগত উপযোগ। এবার আমরা একটা গল্পের মাধ্যমে সংগঠন ও বিকাশ এ সম্পর্কে একটু ধারণা নেব। যেমন দেখো, যে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় সংগঠন। এখানে একটা মেয়েকে দেখা যাচ্ছে যে হাঁস মুরগির যে খামারটা আছে সেখান থেকে ডিম নিয়ে আসছে। পাশে তার স্বামী এই পুকুর থেকে মাছ ঝাঁকায় তুলেছে এবং কিছু মানুষ তার এই খামার পুকুরে কাজ করছে। তাহলে চলো আমরা গল্পটা কেমন হতে পারে সেটা একটু পড়ে দেখি। আয়েশা বেগম বাড়িতে শুধুমাত্র হাঁস মুরগি পালন করছিল। তারপরে যখন এই হাঁস মুরগি থেকে যে ডিম পেলো, সেই ডিম বেচে কিছু টাকা পয়সা হলো, তখন তার মাথায় বুদ্ধি আসলো যে সে একটা পুকুরও করবে। সে তার বাড়ির পাশে যে জমিটুক ছিল সেটা থেকে সে পুকুর করে মাছ চাষ শুরু করে। সেখান থেকেও সে ভালো পরিমাণ টাকা অর্থ উপার্জন করতে শুরু করে। এই যে দুটি খামার, তা পরিচালনা সে একা করতে পারছিল না, সেজন্য তার আশেপাশের লোকজনকে সে বলে। তার আশেপাশের লোকজনও তার কথায় এসে কাজ শুরু করে এবং তাদেরকেও সে বেতন দিয়ে কাজে লাগায়। যখন সে দেখলো যে তার এই খামার থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারছে, তার ৩ জন সন্তান নিয়ে খরচ বহন করতে পারছে এবং সংসারে যাবতীয় কাজ করতে পারছে, তখন তার স্বামী শহরে চাকরি ছেড়ে তার এই খামারে এসে যোগ দেয়। দুজনের প্রচেষ্টায় তারা এই খামারগুলোকে আরো বড় করে ফেলে। তারা দুজন মিলে যে এই খামারকে বড় করে ফেলছে, এটি হচ্ছে সংগঠন। অর্থাৎ এই খামারে যে লোকজন কাজ করছে তাদেরকে পরিচালনা করা, খামার পরিচালনা করা, কেনা-বেচা করা, দেখাশোনা করা, এই সবকিছুই হচ্ছে একজন পরিচালকের কাজ বা উদ্যোক্তা অথবা একজন সংগঠকের কাজ। ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও শাখার কাজকর্ম নির্দিষ্ট করে ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের পদগুলো ক্রমানুসারে সাজালে তা হতে পারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় তাকে সংগঠনের চিত্র বলে। সংগঠনের ব্যবস্থাপনা যত সুন্দর ও সুষ্ঠু হবে, ব্যবসায় সাফল্য তত বেশি আসবে। সুতরাং সংগঠনই হলো ব্যবসায়ের বা কোনো সামাজিক উৎপাদনের মৌলিক ও প্রধান বিষয়। একটি ভালো সংগঠনে কতগুলো প্রবণতা বা বৈশিষ্ট্য থাকে তা আমরা এবার দেখব। দেখো, ১. ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি কি? সংগঠনের প্রথম ধাপে ব্যবসার উদ্দেশ্য কি তা নির্ধারণ করতে হবে। ব্যবসার উদ্দেশ্য বা প্রকৃতি অনুসারে সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। এই উদ্দেশ্য সময়ের মধ্যে কোনটি মুখ্য, কোনটি গৌণ, কোনটি স্বল্পমেয়াদী, কোনটি দীর্ঘমেয়াদী হতে পারে। অর্থাৎ ব্যবসা বা সংগঠন আমাদের তৈরি করার প্রথমেই আমাদেরকে যেটা ভাবতে হবে যে আমরা কি নিয়ে ব্যবসা করতে চাই। ব্যবসার কার্যাবলী নির্ধারণ। ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করার পর ব্যবসায়ের সমগ্র কার্যাবলী বিশ্লেষণ করতে হয়। যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক কর্মী নিয়োগ, শ্রমিক মালিক সম্পর্ক প্রভৃতি। সেজন্য প্রয়োজন হয় হিসাবরক্ষক, বিজ্ঞাপন ও প্রচারণ, পণ্য মজুদ ও ব্যবস্থাপনা। কার্যাবলীর বিভাগ। কার্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন ও উদ্দেশ্যর মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। একই বিভাগের সহায়ক কাজগুলোকে আবার উপবিভাগ, উৎপাদন ও সংগঠন করা হয়। যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিক্রয় বিভাগ, হিসাবরক্ষক বিভাগ, প্রচার বিভাগ ইত্যাদি। অনেক সময় কোনো ব্যবসা আঞ্চলিক ভিত্তিকও ভাগ করা হয়। কয়েকটি শাখা একত্রে আঞ্চলিক বিভাগ হিসাবে গণ্য করা হয়।
কর্তব্য বন্টন। ব্যবসার প্রতিটি কর্মীর উপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা, দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে ও উপবিভাগের প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয় এবং যে কর্মী যে কাজে অভিজ্ঞ ও দক্ষ তাকে সেই কাজেই দেওয়া হয়। অধিকার ও ভার বন্টন। ভার অর্পণ বলতে কর্তব্য পালনে উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। অর্থাৎ প্রতিটি কর্মী স্বাধীনভাবে, নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হবে। অধ্যতন এবং কর্মকর্তা কর্তৃত্ব ও ক্ষমতার একাংশ তার অধীনস্থ কর্মীদের অর্পণ করেন। আবার অধীনস্থ কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের কৈফিয়ত দিতে বাধ্য হবে। উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরে এই দুটি বিষয় ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলেই সংগঠন সফল হবে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে যে কর্মী থাকে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চ পদের কর্মী, একটা হচ্ছে নিম্ন পদের। যারা উচ্চ পদের কর্মী হবে তারা যে নিম্ন পদের কর্মী হবে তাদেরকে দেখাশোনা করবে, তারা ঠিকভাবে কাজ করছে কিনা, তাদেরকে দ্বারা সব কাজের কৈফিয়ত দিতেও বাধ্য থাকতে হবে। এবার আমরা দেখব মোট, গড় ও প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন। বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় মোট উৎপাদন। একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার মোট পরিমাণকে মোট উৎপাদন বলে। এখানে ভূমির পরিমাণ স্থির ধরে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তাকে মোট উৎপাদন বলে। উক্ত সারণী থেকে নিম্নে মোট উৎপাদন রেখাটি অঙ্কন করা যায়। তাহলে চলো আমরা মোট উৎপাদনের একটি চিত্র দেখি। এখানে দেওয়া আছে শ্রমিক কত ঘন্টা কাজ করে সেটা, উপকরণের সংমিশ্রণ, আর এখানে মোট উৎপাদন কুইন্টালে। ও থেকে ও এক্স বরাবর আছে শ্রমের পরিমাণ, ও থেকে ও ওয়াই বরাবর আছে মোট উৎপাদন। তাহলে দেখো, যখন শ্রমিক 1 ঘন্টা কাজ করে তখন সে 10 কুইন্টাল মাল উৎপাদন করতে পারে। যখন একজন শ্রমিক 2 ঘন্টা কাজ করে তখন সে 24 কুইন্টাল মাল উৎপাদন করতে পারে। যখন শ্রমিক 3 ঘন্টা কাজ করে তখন সে 36 কুইন্টাল মাল উৎপাদন করতে পারে। যখন সে 4 ঘন্টা কাজ করে তখন সে 46 কুইন্টাল মাল উৎপাদন করতে পারে। যখন 5 ঘন্টা কাজ করে তখন সে 54 কুইন্টাল মাল উৎপাদন করে। 6 ঘন্টা কাজ করলে সে 60 কুইন্টাল মাল উৎপাদন করবে। 7 ঘন্টা কাজ করলেও সে একই মান থাকবে। 7 ঘন্টা কাজ করার ফলেও তার উৎপাদন থাকবে একই 60। কিন্তু যদি সে আবার 8 ঘন্টা কাজ করে তাহলে তার উৎপাদন আবার কমতে থাকবে। এই রেখাটি থেকে আবার নিচের দিকে যেতেই থাকবে। এমন অবস্থা হতে পারে যে সেটা 0 থেকে ঋণাত্মক বিন্দু পর্যন্ত চলে যেতে পারে। তাহলে কোনো শ্রমিক যদি প্রথম যে 7 ঘন্টা আছে সেই 7 ঘন্টা কাজ করে তাহলে সে 60 কুইন্টাল অর্থাৎ সে সর্বোচ্চ 60 কুইন্টাল পর্যন্ত মাল উৎপাদন করতে পারবে। এর বেশি সে আর উৎপাদন করতে পারবে না। তাহলে এই ছিল মোট উৎপাদন। এরপর দেখো গড় উৎপাদন। মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান শ্রমিক দ্বারা ভাগ করলে আমরা পাবো গড় উৎপাদন। এখানে আমরা অন্যান্য উপকরণ স্থির রেখে উপকরণ হিসাব শ্রমকে ধরে নিয়েছি। অন্য উপকরণ নিয়ে গড় উৎপাদনও বের করা যায়। তাহলে গড় উৎপাদন দেখো, মোট উৎপাদন আর মোট শ্রম উপকরণ, এটি হচ্ছে গড় উৎপাদন। প্রান্তিক উৎপাদন। এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনে হতে পারে শ্রম বা মূলধন, ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। অর্থাৎ এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিমাণ পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো প্রান্তিক উৎপাদন। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হলো অর্থনীতির একটি নীতি যেখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট উপকরণ, সেটা হতে পারে ভূমি, এর পরিমাণ আমরা স্থির রেখে একটি পরিবর্তনশীল উপকরণ যেমন শ্রম পরিমাণ বাড়তে থাকলে অতিরিক্ত প্রতি একক পরিবর্তনশীল উপকরণ থেকে প্রাপ্ত মোট উৎপাদন যে হারে বাড়ে তা ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ প্রথম উৎপাদন দ্রুত হারে বাড়বে এবং একটি নির্দিষ্ট বিন্দু পরিবর্তন করে উপকরণ প্রতি একক অতিরিক্ত উৎপাদন হ্রাস পেতে থাকে, যা প্রান্তিক উৎপাদন কমে যাওয়ার কারণে ঘটে। এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করায় প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এখানে দেখো গড় ও প্রান্তিক উৎপাদন। এখানে শ্রমের উপকরণ দেওয়া আছে ঘন্টায়, প্রান্তিক উৎপাদন দেওয়া আছে কুইন্টাল এবং গড় উৎপাদন দেওয়া আছে কুইন্টাল। তাহলে এই যে মান আছে সে মান দিয়ে এখন আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখতে হবে যে এখানে কি আছে। তাহলে চলো আমরা এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। ও এক্স বরাবর আছে শ্রমের পরিমাণ, ও ওয়াই বরাবর আছে গড় ও প্রান্তিক উৎপাদন, আর এখানে জমির পরিমাণ ধরে নেওয়া হয়েছে স্থির আছে। তাহলে এখানে শ্রমের পরিমাণ দেখো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4, 5, 6, 7, 8। এখানে একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করবে। প্রথমে আমরা প্রান্তিক উৎপাদনটা এঁকে দেখি, তারপরে গড় উৎপাদন দেখব। একজন শ্রমিক যদি 1 ঘন্টা কাজ করে তাহলে সে মোট 10 কুইন্টাল মাল উৎপাদন করতে পারবে। আবার একজন শ্রমিক যখন 2 ঘন্টা কাজ করবে তখন তার প্রান্তিক উৎপাদন হবে 14 কুইন্টাল। আবার যখন 3 ঘন্টা কাজ করবে 14 থেকে তা থেকে একটু কমে আসবে 12 কুইন্টালে। চতুর্থ ঘন্টায় সে কাজ করবে তখন তা আবার কমে আসবে 10 কুইন্টালে। পঞ্চম ঘন্টায় হবে তার পরিমাণ 8 কুইন্টালে। 6 ঘন্টায় হবে তার উৎপাদনের পরিমাণ 6 কুইন্টাল এবং 7 ঘন্টায় তার মোট প্রান্তিক উৎপাদন হবে 0, অর্থাৎ 7 ঘন্টায় সে আর কোনো কাজ করতে পারবে না, তার প্রান্তিক উৎপাদন 0 হয়ে যাবে এবং 8 ঘন্টায় তার প্রান্তিক উৎপাদন হয়ে যাবে মাইনাস বা বিয়োগ 4, যেটা ঋণাত্মক অবস্থায় চলে গেছে, যা এখানে দেওয়া আছে এমপি, মার্জিনাল প্রোডাকশন। তাহলে প্রান্তিক উৎপাদন আমরা যে দেখি যে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ এই 14 কুইন্টাল পর্যন্ত উৎপাদন করতে পারে, তার সর্বোচ্চ যাওয়ার পরে সে আর যেতে পারবে না, তারপর থেকে সে নিচের দিকে ধাপিত হতেই থাকবে। তাহলে এরপর আমরা দেখব গড় উৎপাদন। এটাকে মুছে দিই। গড়ের ক্ষেত্রে প্রথম ঘন্টায় একজন শ্রমিক উৎপাদন করতে পারে 10 কুইন্টাল, দ্বিতীয় ঘন্টায় একজন শ্রমিক উৎপাদন করে 12 কুইন্টাল, আবার তৃতীয় ঘন্টাতেই শ্রমিক উৎপাদন করতে পারে 12 কুইন্টাল, অর্থাৎ এই যে 12 যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে বাজার ভারসাম্য অবস্থা থাকবে। আবার চতুর্থ ঘন্টায় যখন কাজ করবে তখন তার পরিমাণ আসবে 11.5 কুইন্টালে। 5 ঘন্টা কাজ করলে তার অবস্থা আসবে 10.8 কুইন্টালে। 6 ঘন্টা কাজ করলে তার অবস্থা আসবে 10 কুইন্টালে। 7 ঘন্টা কাজ করলে তার 8.57 কুইন্টাল মাল সে উৎপাদন করতে পারবে এবং 8 ঘন্টা কাজ যদি সে করে তাহলে সে উৎপাদন করতে পারবে 7 কুইন্টাল মাল, অর্থাৎ গড় উৎপাদন বা এভারেজ প্রোডাকশন হবে 7 কুইন্টাল। অর্থাৎ একজন শ্রমিক যদি 8 ঘন্টা কাজ করে তাহলে তার গড় উৎপাদন হবে 7 কুইন্টাল, আর একজন শ্রমিক যদি 8 ঘন্টা কাজ করে তার প্রান্তিক উৎপাদন হবে -4 কুইন্টাল বা
যেটা ঋণাত্মক অবস্থায় চলে গেছে। এটি ছিল গড় ও প্রান্তিক উৎপাদন। এরপর দেখো উৎপাদন ব্যয়। রাজশাহীর নুরু মিয়া 2 একর জমির লিচু বাগান কিনেছেন। বাগানে প্রায় 100টি লিচু গাছ আছে। এবছর বিভিন্ন ধরনের উপকরণ বাবদ তিনি 20,000 টাকা দিয়ে এই লিচু বাগান কিনেছেন। লিচুর ফলনও ভালো হয়েছে। নুরু মিয়া ও তার ছেলে ঘুম ও আরাম ত্যাগ করে বাদুড় ও অন্যান্য পাখির উপদ্রব থেকে বাগানকে রক্ষা করবেন। এই লিচু বাগানে 2 ধরনের খরচ হয়েছে। এক, উপকরণ বাবদ ব্যয় অর্থাৎ আর্থিক উৎপাদন ব্যয়। 2, ঘুম ও আরাম ত্যাগ, যেটা হচ্ছে মানসিক কষ্ট। প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাণ হিসাব করতে হলে এই 2 ধরনের ব্যয়কে বিবেচনা করতে হবে। এদের সমষ্টিকেই প্রকৃত উৎপাদন ব্যয় বলে। এই ছিল উৎপাদন ব্যয়। প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়। কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া, উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যেই ব্যয় করে তাকে বলা হয় প্রকাশ্য ব্যয়। প্রকাশ্য ব্যয় হতে পারে কোনো ফার্ম বা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তাদের বেতন, ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য যে অর্থ ব্যয় করে, বা অথবা বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি, এগুলো হতে পারে আমাদের প্রকাশ্য ব্যয়। আর অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তা নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ, যেমন নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি প্রকাশ করে। এ ধরনের ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন ব্যক্তি মালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসাব না করে মুনাফা তার সেবার পারিশ্রমিক হিসেবে গণনা করে। ক্ষেত্রে মালিকের যে কোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য করা হয়। এই ছিল অপ্রকাশ্য ব্যয়। তারপরে ব্যক্তিগত ও সামাজিক ব্যয়। কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় এবং অপ্রকাশ্য ব্যয় করে থাকে এদের সমষ্টিকে ব্যক্তিগত ব্যয় বলে। এক কথায় উৎপাদনের সাথে জড়িত ব্যক্তির সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের যোগফলকে বলা হয় ব্যক্তিগত ব্যয়। অর্থাৎ আমরা আমাদের নিজের জন্য যেসব খরচ আমরা করে থাকি সেগুলোকে বলা হয় ব্যক্তিগত ব্যয়। আবার উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজে নানা ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে মোট যে অর্থের প্রয়োজন হয় সে পরিমাণ অর্থই হলো সামাজিক ব্যয়। যেমন মোটর গাড়ির ধোঁয়া শহর এলাকায় বসবাসরত মানুষের শারীরিক ক্ষতি করে। এজন্য সমাজে স্বাস্থ্য ও চিকিৎসা বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তাকে বলা হয় সামাজিক ব্যয়। এই ছিল চতুর্থ অধ্যায়, উৎপাদন ও সংগঠন।